চেহারাটা এখন বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে দেখতেছেন আপনারা। ছাত্র শিবির বিজয় অর্জন করছে। এই ঘটনা এইটাই যে প্রথম 2024 সালে তা না। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পরে 1978 সাল 77-এ প্রতিষ্ঠা, 78 সাল থেকে ছাত্র সংসদ নির্বাচন করে। 78, 79, 80, 81, 82, 83 এইগুলোতে ছাত্র সংসদে একচেটিয়া ইসলামী ছাত্র শিবির সকল ছাত্র সংসদে বিজয় অর্জন করছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো কখনোই রাজনৈতিক শক্তি তাদের বাইরে কাউকে বিজয় অর্জন করতে দেয় নাই। 69 সালেও 79 সালেও ইসলামী ছাত্র শিবিরের প্যানেল দিয়ে সেখানে 1400 ভোট পেয়েছিল, থার্ড পজিশনে ইসলামী ছাত্র শিবির ছিল। চিটাগাং ইউনিভার্সিটিতে সেই 81 সালে প্যানেল সহ ইসলামী ছাত্র শিবির বিজয় অর্জন করছিল। এরপরে ভিক্টোরিয়া কলেজ, এমসি কলেজ, পিসি কলেজ, তারপরে আমাদের বিএল কলেজ, কমার্স কলেজ, সরকারি আরও যে চিটাগাং কলেজ, সব কলেজগুলোতে প্যানেল সহ ইসলামী ছাত্র শিবির বিজয় অর্জন করছিল। সেটা 81, 82, 83 সালের ঘটনা বলতেছে। এরপরে 90-এর পর থেকে সকল ছাত্র সংসদ স্টপ করে দেওয়া হয়েছে। যে এরকম ছাত্র সংসদ চলতে থাকলে ছাত্র শিবিরে আর ঠেকানো যাবে না। ছাত্র সংসদ স্টপ করো, এদেরকে মারো, মিডিয়া ট্রায়াল করো, ট্যাগিং দাও, এদের থামানো যাবে। অনেক চেষ্টা করছে তো, 30টা বছর চেষ্টা করে 17 বছর স্টিম রুলার চালিয়েছে। লাভটা হয়েছে কি? কোনো লাভ হয় না। আমাদের জাজমেন্টে আওয়ামী লীগ আসার সময় আমাদের যে মেম্বার সংখ্যা ছিল, আর আওয়ামী লীগ বিদায় নেওয়ার পরে আমাদের মেম্বার সংখ্যা 4 গুণ বাড়ছে। তা আমরা হিসাব করে দেখলাম, আওয়ামী লীগের আসার আগে 35 বছর কাজ করে যা পারি নাই, আওয়ামী লীগ আসার পরে আমরা 15 বছরে আলহামদুলিল্লাহ আমাদের প্রতি ছাত্রদের আকর্ষণটা এত বেশি বাড়ছে। কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণটা একটু বেশিই থাকে। নিষিদ্ধ করে রাখছে আর ছাত্ররা খুঁজে খুঁজে আমাদের কাছে আসছে। আল্লাহর রহমতে আমাদের কোনো সমস্যা হয় নাই। হয়তো আমাদের রক্ত ঝরেছে, এটা ন্যাচারাল বিষয়। স্বাধিকার আন্দোলনের জন্য জীবন দেওয়াটা এটা গর্বেরও বিষয় আমরা মনে করি। জেলখানায় আমার ধরে নিয়ে গেছে, আমি আমার অপরাধটা কি? বলে তুমি ছাত্র শিবির করো না। সেটা কি অপরাধের কোনো ক্রাইটেরিয়ায় পড়ে? এটা কি নিষিদ্ধ কোনো সংগঠন? বুঝছে না, শিবির করো এটাই অপরাধ। রাতে নিয়ে রিমান্ডে মারবে, মারতেছো কেন? তুমি শিবির করো তাই এমনিই মারতেছে। কেন মারতেছে ওরাও জানে না, আমিও জানি না। ও মারতেছে, আমি মার খাচ্ছি, এরকম একটা জীবন। কেন শিবির করি? এটাই হচ্ছে তাদের সমস্যা। এটাকে একটা থ্রেট হিসেবে নিয়ে গেছে যে ছাত্র শিবির যদি দাঁড়িয়ে যায় বাংলাদেশে। ইসলামী ছাত্র শিবির এত ব্যয়বহুল আয়োজনের টাকা কোথা থেকে পায়? মানুষ কেন শিবির থেকে দূরে থাকতে বলে? টাকা আমরা আমাদের পকেটের টাকা দেই, একটা অংশ এটা উই আর বাউন্ড টু পে। মাসের 1 তারিখে একটা প্রোগ্রাম হয় আমাদের, সেটাকে আমরা সদস্য যারা আমাদের সবচেয়ে বড় দায়িত্বে যারা থাকে এদেরকে সদস্য বৈঠক বলে। ওই বৈঠক 1 তারিখে হয়, বাধ্যতামূলক সবাইকে এই বৈঠকে এসে পকেটের টাকা দিয়ে আগে বাইতুল মাল দিয়ে এরপরে বৈঠকে ঢুকতে হয়। সে যদি 300 টাকা বাইতুল মাল মানে তার টিউশনি করে আয় করে, তাহলে সেখান থেকে 50 টাকা মিনিমাম 50 টাকা তাকে এখানে দিতে হয়। এরপরে আমাদের নিচের স্তরে আছে, সেকেন্ড ক্যাটাগরিতে আছে অ্যাসোসিয়েট বলি আমরা, সাথী লেভেলটা বলি। ওরাও এই 2 তারিখের বৈঠক হয়, 2 তারিখে বৈঠকে আসলে আগে পকেট থেকে টাকাটা দিয়ে নেয়, উইলিংলি দেয়। এটা এরকম না যে মানে না দিলে বৈঠকে ঢুকতেই পারবা না। কারো ইনকাম না থাকলে দেবে কোথা থেকে? যাদের ইনকাম আছে, আর সবারই ছাত্র শিবির যারা করে টিউশন করে ভালো ইনকাম করে। তৃতীয় ক্যাটাগরি হচ্ছে কর্মী। এখানে লক্ষ লক্ষ কর্মী আছে, তাদেরও বৈঠক হয় 3-4 তারিখের দিকে। ওই বৈঠকে আসলে তারাও আবার টাকা দেয়। এই টাকাগুলো আবার সুষ্ঠু ব্যবস্থাপনা হয়, যে টাকা দিল, আমারে জমা দিল, আমি নিয়ে যাই 5 স্টার হোটেলে মজা মাস্তি করে খাইলাম, একটা গাড়ি চালাইলাম আর হুন্ডার পেছনে ঘুরে বেড়াইলাম। এইটা আমাদের সিস্টেম না। ওই টাকা যে দেবে ওইটা আবার সভাপতি ধরতে পারে না, ওইটা ধরার জন্য আবার বাইতুল মাল সম্পাদক আছে। কিন্তু বাইতুল মাল সম্পাদক যিনি থাকেন তার আবার খরচ করার এখতিয়ার নাই অনুমতি ছাড়া। মানে যা নিচে ওইভাবে রেখে দিতে হবে, খরচ করবে হচ্ছে আমি সভাপতি, আমার অনুমতি নিয়ে। আবার আমার কাছে টাকা থাকবে না, কিন্তু আমার এখতিয়ার আছে খরচ করার। এমন একটা জটিল সিস্টেম এখানে চলে। নিজ হাতে কোনো ভাউচারও করতে পারি নাই, 1 বছরের ভিতরে নিজ হাতে কোনো ভাউচার করতে পারি নাই। লোক বলতে হয় যে এই জায়গায় এটা খরচ। আর যার হাতে টাকা থাকে সে নিজে আবার নিজে ইচ্ছা মতো খরচ করতে পারবে না, অনুমতি ছাড়া কোনো খরচ হবে না। এভাবে স্ট্রিক্টলি বাইতুল মাল আমরা মেনটেন করি, একেবারে ইউনিট পর্যায় পর্যন্ত। লক্ষ লক্ষ ইউনিট, লক্ষের কাছাকাছি ইউনিট আছে আমাদের। ইউনিট পর্যায় পর্যন্ত এটা স্ট্রিক্টলি মেনটেন করা হয়। অর্থনৈতিক এই স্বচ্ছতা আমরা বলি আমানতদারিতা। যার আমানতদারিতা নাই তার ইমান নাই। এইখান থেকে তো আমার অনেক টাকা চলে আসে, এটার জন্য আমার আর কিছু করতে হয় না। এরপরে এই 48 বছর ধরে ইসলামী ছাত্র শিবির যাদেরকে বিদায় দিছে, এই বিদায়ের সংখ্যাটা কম করে হলেও তো কোটির উপরে হবে। মানে যা আমরা হিসাব কিতাব করে বিদায় দেই যে শিবির করছে, এরকম কোটির কাছাকাছি তো হওয়ার কথা আমাদের হিসাবে। এই কোটি মানুষ যদি ইচ্ছা করে, সবাই তো প্রফেশনাল, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দেশে বিদেশে আছে। ইসলামী ছাত্র শিবির যারা করে আল্লাহ তাদেরকে দেখছি অভাবে রাখে না। আল্লাহ ভালো রিজিকের ব্যবস্থা করে, হালাল রিজিকের ব্যবস্থা করে, এবং সবাই স্বাবলম্বী হয়। কারণ সংগঠন করার কারণে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি তার এই পর্যায়ে নিয়ে চলে যাওয়া হয়। তো তারা তো অনেক টাকা এবং উইলিংলি এই টাকাগুলো মাসের শুরুতে যে দিয়ে আসে আমাদের কাছে। এগুলো জমা টমা করে যে টাকা পয়সা হয় তা তো খরচ করতে হবে। এগুলো তো আর জমা করে ব্যাংক ব্যালেন্স করার স্কোপ নাই, কারণ মাস শেষে আবার বিএমের হিসাবও দিতে হয়।
এখন হিসাবে যদি এমন হয় আয় এত ব্যয় এত, দেখা গেল যে আয় অনেক বেশি ব্যয় কম, তখন আবার সবাই ধরে যে এত টাকা দিয়ে আপনি করবেন কি, এবার প্রোগ্রাম নেন, কি কি প্রোগ্রাম করবেন আর খরচ করবেন কি কি বলেন। এটা হয় কম, হয় বেশি হচ্ছে যে প্রোগ্রাম করতে হবে, এখন টাকা তো নাই, চলেন কালেকশন করি, ভাইদের কাছে যাই, ফোন দেই, এভাবে করে আমাদের সংগঠনটা চলতে থাকে। এই প্রোগ্রাম করার জন্য হয়তো অনেক টাকা কোনো জায়গা থেকে পায় নাই, কিন্তু প্রোগ্রামের নিয়াত করছে, আর বিভিন্ন সাবেক ভাইরা যারা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে চাকরি বাকরি করতেছে তাদেরকে ফোন দেওয়া শুরু করছে, তারা বিকাশে টাকা পাঠায় দিছে, এম ক্যাশে টাকা পাঠায় দিছে, সেগুলো নিয়ে এই প্রোগ্রামটা করা হচ্ছে। এগুলো কারো ব্যক্তিগত সম্পত্তি থেকে করা হয় না, প্রত্যেকের ছোট ছোট দান থেকে একটা অনুদান তৈরি হয়, একটা বড় ফান্ড তৈরি হয়, সেটা থেকে এই কাজটা করা হয়। যদিও আমরা স্বাধীনতার পরবর্তীতে আমাদের মুক্তি মেলেনি কাঙ্ক্ষিতভাবে, দীর্ঘ স্ট্রাগল করতে হয়েছে মুক্তির জন্য, বারবার এ জাতিকে জীবন দিতে হয়েছে, 90 স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে, আবার 24 এসে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে। এ বাংলাদেশে শকুনের দৃষ্টি থেকে বাংলাদেশকে হেফাজত রাখার জন্য, মুক্ত রাখার জন্য বারংবার এই দেশের মানুষদেরকে জীবন দিতে হয়েছে। আমরা চাই আর আমরা এমন অপমৃত্যু আর আমরা দেখব না বাংলাদেশ, ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে আমরা আবার গড়ে তুলব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে এই সুবুদ্ধির উদয় ঘটান, আমাদের মধ্যে যেন আরও বেশি ঐক্যতা দান করেন। আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে আমাদের যে মেধাগুলো আছে, ম্যারিটগুলোকে ইউটিলাইজ করে চলতে পারি, তাহলে নিঃসন্দেহে একটি দেশ সক্ষমতা এবং তার স্ট্যান্ড নিয়ে দাঁড়াতে খুব বেশি সময় লাগার কথা না। এইটা আপনি একটু পড়বেন, আমাদের ছাত্র সংবাদ যেটা ইসলামী ছাত্র শিবির এরকম 12টা পত্রিকা বের করে পার মান্থ, তার মধ্যে অ্যারাবিক পত্রিকা আছে, ইংরেজি 3টা পত্রিকা আছে, এরপরে বাংলা পত্রিকা আছে। আমরা এগুলো কন্টিনিউয়াসলি বের করি, বুলেটিন বের করি, স্টুডেন্ট ভিউজ বের করি, এগুলো ইংরেজিতে বের করা হয়। এবং অন্য অন্য অনেক পত্রিকাগুলো আছে, বিভিন্ন ক্যাটাগরির উপযোগী এই পত্রিকাগুলো আমরা বের করে থাকি। 12টা পত্রিকা আমরা বের করি পার মান্থ। এটা বাংলাদেশে না, সারা পৃথিবীর কোনো স্টুডেন্ট অর্গানাইজেশনের পক্ষে এরকম পত্রিকা বের করা আদতেও সম্ভব কিনা জানি না। আমাদের যতটুকু নলেজ আছে, যতটুকু সারা পৃথিবীর সাথে আমরা কানেক্টেড আছি, আমরা এরকম দেখি না। তো এইগুলো করি হচ্ছে একটা মেধার চর্চা, বুদ্ধিভিত্তিক একটা মুক্ত চর্চার অঙ্গন তৈরি করার জন্য। আমাদের সাহিত্য অঙ্গন রয়েছে, সাহিত্য চর্চাগুলো করে, লেখক শিবির রয়েছে, তারা প্রতিনিয়ত তারা লেখনির মধ্য দিয়ে তাদের মেধার বিকাশ ঘটায়। আমাদের পত্রিকাগুলোতে তাদের লেখাগুলো ছাপানো হয়। এখানে এক একজন সম্পাদক থাকেন, স্টুডেন্টদের মধ্য থেকে থাকেন, কখনো প্রফেশনালদের মধ্য থেকে আমরা এই সম্পাদনা করিয়ে নেওয়ার চেষ্টা করি। এখানে বিভিন্ন ধরনের লেখা আমরা দেই, বিভিন্ন ধরনের লেখা দেই। সেরকমই একটা লেখা আসছে, আসার পরে এটা সম্পাদক মণ্ডলীর দৃষ্টিগোচর হয়নি। দৃষ্টিগোচর না হওয়ার পরে তারা এটাকে কারেকশন করতে পারে নাই, প্রিন্টেড হয়ে গিয়েছে। পরবর্তীতে যখন এটা অনলাইনে কথা উঠেছে, এটাকে উইথড্র করা হয়েছে। এই কথাটা উইথড্র করা হয়েছে এবং লেখক তার দায় স্বীকার করে বলেছে, আমি যা বলেছি এটা সঠিক, কিন্তু এই পত্রিকা যেহেতু এটা ছাপিয়েছে, এটা আমার সম্পূর্ণ দায়, পত্রিকার দায় না। কারণ আমি বলি আমার লেখা যদি ছাপতে হয় তাহলে হুবহু আমার লেখা ছাপতে হবে, কোনো কাটাছেড়া বা সম্পাদনা করা যাবে না। এরপরে থেকে আমরা বলছি যে যেহেতু তিনি বিতর্ক সৃষ্টি করেছেন, তার লেখা এরপর থেকে আমাদের পত্রিকায় ছাপানো হবে না। কনক্লুশনটা এইভাবে টানা হয়েছে। এতে শিবিরের দায় কি আর দোষটা কি? দ্বিতীয় হচ্ছে, যে লেখাটা লেখা হয়েছে এই অংশটা আপনারা দয়া করে যদি পারেন কোনোভাবে, আমরা তো অনলাইন থেকে এটা সরিয়ে ফেলেছি, কোনো জায়গায় কিছু পারলে একটু পড়ে দেখিয়ে। তিনি এখানে কয়েকটা বিষয় বলেছেন, আমি জাস্ট আপনাদের জ্ঞাতার্থে বলছি, এটা আমি জাস্টিফিকেশনের জন্য না, আমি জ্ঞাতার্থে বলছি। তিনি এখানে বলেছেন যে মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের পরে অনেক মুসলিম মুক্তিযোদ্ধারা বলেছিল যে আমরা ভুল করছিলাম। এই শব্দটা নিয়ে হচ্ছে তাদের আপত্তি। মুসলিম মুক্তিযোদ্ধারা কেন বলছিল আমরা ভুল করছিলাম, তার যে বিশদ ব্যাখ্যা তিনি দিয়েছেন, সেই ব্যাখ্যা না পড়ে এখানে একটা বিতর্ক তোলার জন্য বাম ব্লকের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে। নিজেদের তো কোনো বুদ্ধিভিত্তিক কাজ নাই, আর একজনের ছোট্ট ছোট্ট খুঁটে খুঁটে পড়ে পড়ে দোষ ধরার জন্য উঠে পড়ে লাগে। এখন ধরছে, আলহামদুলিল্লাহ, আমরা এটা সরল মনেই বিষয়গুলোকে সমাধান করার জন্য চেষ্টা করেছি। এখানে কি প্রবলেমটা হয়েছিল আসলে, তিনি বলেছিলেন এই যে জুলাই আন্দোলন হয়ে গেল না, জুলাই আন্দোলন চলাকালীন সময়ে কেউ কি বলছে জুলাই আন্দোলন খারাপ, জুলাই বিপ্লব খারাপ ছিল, জুলাই বিপ্লবে নেমে আমরা ভুল করছি? আচ্ছা বলেন তো, 1 বছর পরে এসে এখন অনেক মানুষ যারা রাস্তায় নেমেছিল, তারা কি আপনাদের সামনে প্রকাশ্যে এখন বলে না জুলাইয়ের সময় যে অনুভূতি নিয়ে এখানে এসেছিলাম, সেখানে উপদেষ্টারা কোনো কথা শুনছে না, আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে, এরপরে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে, একটা দলকে প্রেফারেন্স দেওয়া হচ্ছে, আন্তঃকোন্দলে তারা তাদের নেতাকর্মীদেরকে হত্যা করে ফেলে, এরপরেও দোষীদেরকে গ্রেপ্তার করা হয় না, অবাধে অস্ত্রের বিচরণ হচ্ছে, রাত্রে মানুষ স্বাধীনতার সাথে ঘুরতে পারছে না, মুক্তভাবে কথা বলতে পারছে না, মিডিয়াগুলোর উপরে হস্তক্ষেপ করা হচ্ছে।
এরকম স্বাধীনতা তো আর চাই নাই, এই জন্য তো আর জুলাইয়ের আন্দোলন করি নাই। জুলাইয়ের আন্দোলনে যাওয়াটাই ভুল ছিল, জুলাই বিপ্লবে যাওয়া ভুল ছিল। এইটা যদি এখন আমি বলি বা আপনি বলেন, তাহলে কি এটা কুফরি হয়ে গেল? আপনি কি খুব গুনার কাজ করলেন, এজন্য আপনাকে শতবার তওবা করতে হবে? এটা তো হওয়ার কথা না। উনি বলছেন যে আমি অনেক মুক্তিযুদ্ধ যারা মুসলমান ছিল তাদের সাথে যখন কথা বলেছি, মুক্তিযুদ্ধের পরে, স্বাধীনতা যুদ্ধের পরে আমি দেখেছি তাদের একটা অংশ শেখ মুজিবুর রহমান দেশে আসার পরে গণহারে হত্যা করেছিল। জাসদের 22,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। তারা কি মুক্তিযুদ্ধ ছিল না? সিরাজ শিকদার মুক্তিযুদ্ধ করে নাই কেন? সিরাজ শিকদারকে ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছিল। বাম করত, বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, সে সর্বহারা পার্টি গঠন করেছিল, এই কারণে তাকে হত্যা করা হয়েছে। এখন কোনো বাম তার নেতাকে হারানোর পরে যদি বলে এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করা আমার ভুল ছিল, তাহলে সেইটাকে আপনি কি ডিনাই করবেন? সে তো তার জাজমেন্টাল দিক থেকে, সে যখন দেখছে বাকশাল কায়েম হয়েছে, মানুষের অধিকার হরণ করা হয়েছে, স্বাধীনতা যুদ্ধের ঘোষণাপত্রে লেখা ছিল সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার, সেটাকে পাল্টে দিয়ে কোনো ম্যান্ডেট ছাড়াই 70 সালে নির্বাচন হয়েছিল পাকিস্তানের অধীনে, সেই ম্যান্ডেটকে নিয়ে আওয়ামী লীগ 71-এর মুক্তিযুদ্ধ পরবর্তী সংবিধান এবং গণপরিষদ তারা গঠন করেছিল। জনগণের স্বাধীনতার পরে নিজেরা এই দেশে কোনো গণভোটও দেয়নি, কোনো জনগণের ম্যান্ডেট নিয়ে কোনো সংবিধানও কোথাও পাশ করেনি তারা। তাহলে সেখানে যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ঘোষণাপত্রের মধ্যে ছিল, যেটা আবার এই জুলাইয়ের পরে এসে সংবিধান সংশোধনের প্রস্তাবনা এটা কিন্তু রাখা হয়েছে। এই সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারকে ভুলণ্ঠিত করা হয়েছিল, সেটা সংবিধানের মানে স্থান দেওয়া হয় নাই। এখন কোনো কোনো মুক্তিযুদ্ধের যদি এইটা নিয়ে আফসোস থাকে যে না, আমি যেটা করছি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করাটা তখন আমার ভুল ছিল, একজন মুসলমান এই দাবিটা করলে সেটা কি তার জন্য খুব বেশি অন্যায় কোনো কাজ? লেখক জাস্ট এই জিনিসটা তুলে আনার জন্য চেষ্টা করছে। এটা এরপরেও আমরা অ্যাপোলজি দিয়েছি যে না, এই জাতীয় লেখা, বিতর্কিত লেখা মুক্তিযুদ্ধ নিয়ে থাকা উচিত না। এই হচ্ছে মূল ফ্যাক্টর, ঘটনা। এরপরের বাদবাকি জাজমেন্টটা আপনাদের হাতে। আপনারা বই পড়েন, মুক্তিযুদ্ধ নিয়ে অনেক রিসার্চ হয়েছে, ডেড রেকর্ডিং বই পড়েন, শর্মিলা বসু, সুভাষচন্দ্র বসুর নাতি লিখেছে, এরপরে অ্যান্থনি মাসকারেন হাসের লেখা তারপরে মেজর আব্দুল জলিল যিনি সেক্টর কমান্ডার ছিলেন, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা, তারপরে বাংলাদেশ রক্তের ঋণ, এই বইগুলো, আরও অনেক মুক্তিযোদ্ধা নিয়ে, মূলধারা 71 বইটা আপনারা পড়তে পারেন। আরও অনেক অনেক বই আছে, এগুলো একটু পড়ে রিয়েল মুক্তিযুদ্ধের হিস্ট্রিটা একটু জানার চেষ্টা করেন।